রোজায় ডাল ছোলার দাম বাড়বে না, সরকারের এমন ঘোষণার সঙ্গে মিল নেই বাস্তবে। আমদানিকারক ও পাইকাররা দুষছেন একে অপরকে। চিটাগাঙে বেশি, ওখান থেকে আমরা কিনা আমরা এখানে আইনা 20 পয়সা 8 আনা 10 পয়সা লাভে বিক্রি করি। পর্যাপ্ত পরিবার মজুত আছে, রিমোট ছড়াইয়ে বাজার একটু নাজাল করতেছে। আমদানি ও সরবরাহ মনিটরিং করার পরামর্শ। দাম বেঁধে দাম ধরে রাখতে পারবেন না। সরকার যদি দেখে যে কোনো শর্টেজ আছে সাপ্লাই, তাহলে সরকারের নিজে সরবরাহ বাড়াইতে হবে। সরকারি ক্রয়ের যে নিয়ম নীতি তার বাইরে রেখে যদি টিসিবি পরিচালনা করা হয় তাহলে দেশের মানুষ উপকৃত হবে বলে আমার ধারণা। দেখছিলেন বিশেষ শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামের নাজিরহাটে ট্রাক মাইক্রোবাসের সংঘর্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফজলুর রহমান নিহত, আহত 6। পরিস্থিতি বিবেচনা না করেই একের পর এক রুট পারমিট দেয় রাজধানীর পরিবহন খাতে নৈরাজ্য। সৃষ্টি হচ্ছে যানজট, শৃঙ্খলায় ফিরে আনার উদ্যোগ বিআরটিএর। বনানীতে ছাত্রী ধর্ষণের ঘটনা তদন্তে রেইনট্রি হোটেলে মানবাধিকার কমিশন, সংরক্ষণ করা হয়নি ঘটনার দিনের সিসিটিভির ফুটেজ। বেশিরভাগ শরবতের দোকানে ব্যবহার হচ্ছে মাছ ও লাশ সংরক্ষণের জন্য তৈরি বরফ। পানকারীদের দীর্ঘমেয়াদে নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা। এবং বিশ্বের 99টি দেশে একযোগে বড় ধরনের সাইবার হামলা, 1 লাখেরও বেশি কম্পিউটারে হানা, বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য চুরি যাওয়ার আশঙ্কা। পর্যাপ্ত ছোলা ও ডাল আমদানি হওয়ায় আসছে রমজানে এসব পণ্যের দাম বাড়বে না। বাণিজ্য মন্ত্রণালয়ের এমন ঘোষণার সঙ্গে বাস্তবের মিল নেই। রমজান শুরুর 2 সপ্তাহ আগেই পাইকারি বাজারে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে 5 থেকে 60 টাকা। বাজার বিশ্লেষকরা বলছেন, প্রতি মৌসুমেই কিছু পণ্য নিয়ে পুঁজি সন্ধানীদের সিন্ডিকেটের শিকার হন ভোক্তারা। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, সঠিক সময়ে টিসিবি দায়িত্বশীল ভূমিকা না নেয় ভোগান্তি আরও বাড়ে। বিস্তারিত দেখুন আমার একটি রিপোর্ট। এমন চিত্র রাজধানীর সাভারের নামা বাজারে। ছোলা ডাল সহ নিত্যপণ্যের পাইকারি বাজার হিসেবে সমাদৃত এ বাজারে কোনো সংকট নেই এসব পণ্যের। তবুও রমজান শুরুর প্রায় 2 সপ্তাহ আগেই কেজিতে 5 থেকে 60 টাকা বেড়ে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে 79 থেকে 84 টাকায় এবং আগের দামেই মসুর ডাল বিক্রি হচ্ছে 62 থেকে 99 টাকায়। পাইকাররা বলছেন, এসব পণ্যের সংকট রয়েছে বাজারে। পর্যাপ্ত আমদানি নেই আর কি। এলসিটা যে শিপ আগে অর্ডার থাকতো ওরকম ভাবে শিপ অর্ডার নেই আর কি। চিটাগাঙে বেশি, খাতুনগঞ্জের বাজার হইলো ওটা হলো মেন বাজার, ওখান থেকে আমরা কিনা আমরা এখানে আইনা 20 পয়সা 8 আনা 10 পয়সা লাভে বিক্রি করি। বাণিজ্য ব্যবস্থা যখন ইঙ্গিত করে তখনই দাম বেড়ে যায়। তেল, চিনি, ছোলা, উনি যে কয়েক আইটেম বলছে ওই কয়েক আইটেমের দাম বাড়ে। বিশ্বের বিভিন্ন দেশে উৎসবকে সামনে রেখে পণ্যের সরবরাহ যেমন বৃদ্ধি পায়, তেমনি দামও কমে আসে। তবে বাংলাদেশের চিত্র বরাবরই ভিন্ন। আসছে রমজানকে সামনে রেখে এসব বাজারে বিভিন্ন ডালের দাম স্বাভাবিক থাকলেও বৃদ্ধি পাচ্ছে ছোলার দাম। খুচরা বাজারে চিত্র আরো ভয়াবহ। প্রায় 20 থেকে 30 টাকা বেশিতে বিক্রি হচ্ছে এসব পণ্য। গত কয়েক বছরের পরিসংখ্যানে দেখা যায় দাম বৃদ্ধির মিশ্র প্রবণতাও। অর্থনীতিবিদরা বলছেন, পণ্য নিয়ে রাজনীতি করাই দাম বৃদ্ধির মূল কারণ। এছাড়া আমদানি করা ছোলা পর্যাপ্ত পরিমাণে বাজারে সরবরাহ করা হচ্ছে কিনা তা মনিটরিং করারও পরামর্শ দেন তারা। আমার মনে হয় না কোনো একটা রমজান পাবো যেখানে একটা পণ্যের দাম নিয়ে সমস্যা হয় নাই। দাম বেঁধে আপনি দাম ধরে রাখতে পারবেন না। দাম ধরে রাখার উপায়টা হলো যে সরকার যদি দেখে যে কোনো শর্টেজ আছে সাপ্লাই, বা কোনো একটা আপনার বাজারে কোনো একটা অংশ থেকে আপনার সরবরাহ কম দিচ্ছে, তাহলে সরকারের নিজে সরবরাহ বাড়াইতে হবে। এদিকে সক্ষমতা বাড়াতে টিসিবিকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। এটাকে আমলা নির্ভরতার থেকে বের করে কোনো সৎ ব্যবসায়ীকে টিসিবির প্রধান করে লাভ নয় ক্ষতি নয়, এই ভিত্তিতে টিসিবি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় এবং সরকারি ক্রয়ের যে নিয়ম নীতি তার বাইরে রেখে যদি টিসিবি পরিচালনা করা হয়
তাহলে দেশের মানুষ উপকৃত হবে বলে আমার ধারণা। নিত্যপণ্যের চাহিদা মেটাতে একটি অংশ আমদানি করে টিসিবিকে সারা বছর বিক্রি করারও পরামর্শ ক্যাবের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জের আমদানিকারকরা বলছেন ভোগ্যপণ্যের দাম বাড়েনি, একটি চক্র দাম বাড়াতে গুজব ছড়াচ্ছে। এই মুহূর্তে খাতুনগঞ্জে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কমল, আপনি জানেন যে দেশের ভোগ্য পণ্যের বাজার অধিকাংশে কিন্তু আমদানি নির্ভর। এক্ষেত্রে যদি যাতে রপ্তানিকারক যেসব দেশ আছে সেই দেশে যদি পণ্য মূল্যের বাড়ে কিংবা বুকিং রেট বাড়ে অথবা ডলারের দামে তারতম্য ঘটে, তার পুরোপুরি প্রতিক্রিয়া এসে পড়ে কিন্তু আমাদের এই ভোগ্য পণ্যের বাজারে। আর এবার যেমনটা ঘটেছে, অর্থাৎ আপনি জানেন যে রমজান শুরু হওয়ার অন্তত 4 মাস আগে কিন্তু এলসি খোলা হয়, সে পণ্যের 1 মাসের মধ্যে সে পণ্য চলে আসে। গত মার্চ বা ডিসেম্বর মাসে বা নভেম্বর মাসে এলসি খোলা হয়েছিল, জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত কিন্তু সে রমজানের পণ্য আসতে শুরু করেছে। আমরা কাস্টম সূত্রে জেনেছি আমদানি পণ্য চলে এসেছে, কিন্তু এর পর কিন্তু হঠাৎ করে জানেন যে ডলারের মূল্য বেড়েছে। ডলারের মূল্য যেখানে ছিল 81 টাকা বাংলাদেশ রেটে, সেখানে 85 টাকা 84 টাকা 85 টাকা পর্যন্ত ছড়িয়ে যায়। এর ফলে কিন্তু ভোগ্য পণ্যের দাম বাড়তে শুরু করে। কিন্তু একটু ব্যবসায়ীরা বলছেন তারা যেহেতু আমদানি মূল্য বেড়েছে, বুকিং রেট বেড়েছে এবং ডলারের দাম বেড়েছে, সে কারণে কিন্তু পণ্যের কিছুটা দাম বেড়েছে। তবে আরেকদিকে ব্যবসায়ীরা বলছেন এই যে দাম পাইকারি পর্যায়ে এখন কিন্তু তার কোনো প্রতিক্রিয়া পড়েনি, অর্থাৎ খুচরা বাজারে দাম বেড়েছে। এটাকে কিন্তু আমদানিকারক বা যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা অনেকটা কারসাজি বলেও দাবি করছেন। তারা বলছেন যে এখানে একটা কারসাজি চলে, বিশেষ করে আমদানির পর যারা আমদানিকারক রয়েছেন তারা আমদানি করেন, তারা সুযোগ বুঝেন এবং সুযোগ বুঝে তারা একটা উপায় খুঁজে তারা দাম বাড়িয়ে দেয়। এবারটা যেমন ঘটেছে, অর্থাৎ ডলার মূল্য বৃদ্ধির অজুহাত দেখিয়ে তারা মূল্য বৃদ্ধি করছে, এমন বলছেন সাধারণ ব্যবসায়ীরা। তারা বলছেন এখানে আজ কিন্তু ছোলা বিক্রি হচ্ছে চট্টগ্রামের যে পাইকারি পর্যায়ে 77 টাকা 75 পয়সা করে ছোলা বিক্রি হচ্ছে চট্টগ্রামের মধ্যে। এছাড়া মসুর ডাল বিক্রি হচ্ছে 60 থেকে 68 টাকা, মটর ডাল বিক্রি হচ্ছে 31 থেকে 31 টাকা 50 পয়সা, মুগ ডাল বিক্রি হচ্ছে 106 টাকা থেকে শুরু করে 112 টাকা কেজি। আবার খেসারির ডাল বিক্রি যেগুলো পেঁয়াজু বানানো হয়, সেই খেসারির ডাল বিক্রি হচ্ছে 64 টাকা করে। কিন্তু যারা ব্যবসায়ী তারা বলছেন কিন্তু পাইকারি পর্যায়ে এমন কোনো দাম বাড়ানো হয়নি। কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে যেহেতু ব্যবসায়ীদের একটা কারসাজি আছে বা পণ্য মূল্য বাড়ানোর একটা কারসাজি এখানে চলে, তো সেই কারণে তারা বলছেন সেই কারসাজির অংশ হিসেবে হয়তো পাইকারি পর্যায়ে দাম বেড়েছে। তিনি আর একটা কথা বলেছেন, পাইকারি যারা খুচরা বিক্রেতা রয়েছে সেই খুচরা বিক্রেতারা পণ্য কিনেছিল বিশেষ করে তারা যখন ডলারের দাম বেড়েছে তখন তারা সেই পণ্য এখনো বাজারে রেখে দিতে এবং বাজারে রেখে তারা বিক্রি করছে। সেই বিক্রির যে রেট, সেই রেটের কারণে তারা এই দামটি বেশি দেখা যাচ্ছে বলে এখানকার যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা দাবি করছেন। তারা বলছেন বিশেষ করে যদি এইসব বিষয়ে যতক্ষণ না পর্যন্ত বাজার মনিটরিং করা হবে না বা বিষয়টি তদারকি হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এ ধারা চলতে থাকবে। তাই আমরা যে খাতুনগঞ্জে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্যাপক আমদানি হয়েছে, পর্যাপ্ত মজুদও রয়েছে। মজুদ এবং আমদানি সত্ত্বেও কিন্তু যে কারসাজি, সেই কারসাজির কারণে কিন্তু দাম বাড়ছে বলে ব্যবসায়ীরা বলছেন। তবে ব্যবসায়ীরা বলছেন যদি বাজার মনিটরিং করা হয়, দাম নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে হয়তো এই বাজার আর বাড়বে না। তাই আমদাদ এখন পর্যন্ত আমার কাছে ছিল দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্য বাজার খাতুনগঞ্জ থেকে সর্বশেষ। চট্টগ্রামের খাতুনগঞ্জে থেকে ভোগ্যপণ্যের দাম নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সেখানে আমাদের রিপোর্টার কমল দে। চলে যাচ্ছে পরের খবরে। চট্টগ্রামে ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফজলুর রহমান নিহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত 6 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের নাজিরহাটে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে কমল দে ও শফিকুল আলমের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশ ও আহতরা জানান সকালে চট্টগ্রাম থেকে মাইক্রোবাসে খাগড়াছড়ির পিটিআই এর নতুন কার্যক্রম পরিদর্শনে যাচ্ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফজলুর রহমান সহ 7 জন। পথে নাজিরহাটে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। আহত হন ফজলুর রহমান ও চট্টগ্রাম পিটিআই এর সুপার মুশফিকা হোসেন, রফিকুল ইসলাম সহ মাইক্রোবাসের সবাই। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন। অফিস সহকারী হাইকুল ইসলাম ও চালক আলী হোসেন সহ আহত 6 জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন। আমাদের ড্রাইভার খুবই চেক মতো গাড়ি চালাইছে, কিন্তু হঠাৎ করে যে কোথা থেকে এটা চলে আসলো আমরা এটা কেউ বুঝতেই পারি না। মারা গেছেন আমাদের ন্যাপের মহাপরিচালক মহোদয়, আর আহত আছে চট্টগ্রাম পিটিএ সুপার, কটিয়া পিটিএ সুপার, কটিয়া পিটিআর হেড ক্লার্ক, ড্রাইভার
আরেকজন এমএলএস। মাথায় গুরুতর আহত এবং রক্তক্ষরণের কারণে ফজলুর রহমানের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। এছাড়া আহতদের মধ্যে পটিয়া পিটিআই পরিচালক রফিকুল ইসলাম, সুপার মুশফিকা হোসেন ও দয়াল দেব চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি। ওনার আসলে হেড ইনজুরি ছিল, তো বোধহয় ইন্টারনাল হ্যামোরেজ হয়েছে, যে কারণে হয়তো খুব অল্প সময়ের মধ্যে উনি মারা গিয়েছেন আর কি। আর যে দুইজন আমাদের কাছে আহত অবস্থায় আসছে ওদেরও হেড ইনজুরি এবং বডি কাছে। দুর্ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম মেডিকেলে এসে জেলা প্রশাসক জানান ফজলুর রহমানের লাশ দ্রুত পরিবারের কাছে পাঠানো হবে। ওনার ছেলে আছে, তার সঙ্গে কথা বলবো আমরা। এখন হয়তো সে খুবই আপসেট, যোগাযোগ অব্যাহত আছে, আমরা দ্রুত পাঠিয়ে দেব আত্মীয় স্বজনের কাছে, লাশটা দ্রুত পাঠিয়ে দেব। বিষয়টা খুবই দুঃখজনক। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করে ফটিকছড়ি থানায় রাখা হয়, আর পলাতক চালককে আটকে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, চট্টগ্রাম। পরিস্থিতির কথা বিবেচনা না করেই বাস মালিকদের একের পর এক রুট পারমিট দেয় রাজধানীর গণপরিবহন খাতে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় অনেক রুটের সঙ্গে গড়ে উঠছে অসংখ্য বাস কোম্পানি, ফলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পরিবহন খাত। সমস্যা সমাধানে পুরো ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলছে বিআরটিএ। তাফসির বাবুর রিপোর্ট। লোক বেশি, আয়তন কম, রাস্তাও ছোট, কিন্তু রুট পারমিটের কোনো কমতি নেই এই নগরে। যথাযথ সমীক্ষা ছাড়াই রুট পারমিট দিয়ে দেয় ঢাকার রাস্তায় তৈরি হয়েছে রুটের জট। মিরপুর থেকে আসে, ওদিকে গাবতলীর থেকে আসে, বিভিন্ন রুটের থেকে গাড়ি এক জায়গায়, তো রুট তো একটাই, যানজট থাকে কারণে। একই রোডের গাড়ি এক জায়গায় যাইতেছে, এটা তো যাত্রী নিয়ে তো মনে করেন যে উড়ি পারাপারি হইবই। দেখা যায় রাজধানীতে মোটা দাগে উত্তর দক্ষিণমুখী বড় রাস্তা 4টি। এগুলো উত্তরা, মিরপুর, গাবতলী থেকে শুরু হয়ে গিয়েছে ঢাকার দক্ষিণে। এছাড়া পশ্চিম থেকে পূর্বমুখী রাস্তা আছে অন্তত 2টি। তবে হাতে গোনা এই কটি বড় রুটে হিজিবিজি করে সৃষ্টি করা হয়েছে কমপক্ষে 170টি রুট। বিশেষজ্ঞরা বলছেন, নগরীতে যানজট, যাত্রী ভোগান্তি, বিশৃঙ্খলা আর গণপরিবহনে নিয়ন্ত্রণহীনতার পেছনে আছে রুটের এই অযৌক্তিক বিন্যাস। সব কোম্পানির বাস কেন মতিঝিল আসবে, কেন গুলিস্তান আসবে, এইটাকে সম্পূর্ণ অবৈজ্ঞানিক একটা বিন্যাস বলে। কন্ট্রোল কিভাবে থাকবে আপনি বলেন? একটা মালিকের যদি 10টা গাড়ি থাকে, সে 10টা গাড়ি লিজ আউট করছে 10টা ড্রাইভারের কাছে, ওই 10টা ড্রাইভারের কিন্তু অপারেটর কাম মালিক। তারা বলছেন, রুট কমিয়ে নির্দিষ্ট রুট ভিত্তিক আলাদা বাস কোম্পানি করা প্রয়োজন, যেখানে অন্য রুটের বাস আসতে পারবে না। তাদের মতে, শাখা বা সংযোগ সড়ক থেকেও কোনো বাস না ঢুকে শুধু যাত্রী নামিয়ে দেবে মূল সড়কগুলোতে। সবাই এক জায়গায় ঢুকলে পরে বাসের গাদাগাদি হয়, বরঞ্চ কয়েকটা মেইন করিডোরে বড় কোম্পানির বাস থাকবে, তারা ব্রডব্যান্ড কানেকশন হবে, আর আশেপাশের জোন থেকে লুপে ঘুরতে থাকবে আর ফিট করবে, মাঝখানে একটা ট্রান্সফার ফ্যাসিলিটি থাকবে। যদিও বিআরটিএ এখন বলছে, বাসের রুট পুনর্বিন্যাস সহ পুরো ব্যবস্থাটিকেই ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছেন তারা। কোম্পানির সংখ্যা এবং রুট কিভাবে যানবাহন ঢাকা সিটিতে ব্যবস্থাপনা করা যায়, আমরা এটার সাথে যারা যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে নিয়েই আমরা যে সিদ্ধান্ত নেওয়া দরকার, আমরা সেই সিদ্ধান্ত নেব। বাস রুট নিয়ে বিশেষজ্ঞরা যেসব পরামর্শ দিচ্ছেন সেগুলো নতুন কিছু নয়, সরকারের নেওয়া গণপরিবহন পরিকল্পনার মধ্যেই রয়েছে এসব পরামর্শ। তবে সেগুলোর বাস্তবায়ন আটকে আছে অজ্ঞাত সব জটিলতায়। এমনকি কোন রুটে যাত্রী সংখ্যা কেমন আর সে অনুযায়ী কীরকম সংখ্যায় বাস নামাতে হবে সে বিষয়েও সুস্পষ্ট কোনো গবেষণা নেই কোনো সংস্থার কাছে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরও থাকছে, এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না। সচিবালয়ে বাজেট আলোচনায় অর্থমন্ত্রী রেমিটেন্স পাঠানোর চার্জ তুলে নেওয়ার সুপারিশ। রাজধানীর বনানীতে 2 ছাত্রী ধর্ষণের ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করে মানবাধিকার কমিশন। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের একথা জানায় তদন্ত দল। হোটেল কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ এবং কক্ষ পরিদর্শন করে প্রাথমিকভাবে এমন তথ্য পায় কমিশনের তদন্ত দল। ঘটনার দিন অভিযুক্তরা হোটেলে রুম বুকিং করেন এবং সেখানে অবস্থান করেন বলেও সত্যতা পান তারা। তবে হোটেলটিতে নেশা জাতীয় কোনো দ্রব্যের অস্তিত্ব পাওয়া যায়নি বলে 1.5 ঘন্টার অভিযান শেষে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সকাল 11টা থেকে অধিদপ্তরের 5 সদস্যের প্রতিনিধি দল এই অভিযান চালায়। এদিকে ঘটনার 1.5 মাস পার হওয়ায় সিসিটিভির ফুটেজ সংরক্ষণে নেই বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে ঘটনার দিন কোনো রকম অপ্রীতিকর কিছু তাদের নজরে আসেনি বলেও জানান তারা।
আমরা পুরা হোটেলটাকে তল্লাশি করছি, একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরা হোটেলের আমরা তন্ন তন্ন করে আমরা দেখেছি। আমরা এখানে কোনো বেআইনি কোনো কিছু পাইনি। আমাদের কাছে প্রাথমিকভাবে এটি মনে হয়েছে যে এখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে প্রাথমিক আমাদের ধারণা হয়েছে। তবে এই বিষয়টি চূড়ান্ত হবে, আমরা তো বলেছি যে অনেকের সাথে কথা বলতে পারিনি, সবটা বলার পর আমরা আমাদের চূড়ান্ত মতামত তৈরি করতে পারবো। আমরা কোনো রকম আনইউজুয়াল কিছু পাইনি, তাদের কাছ থেকে কোনো ভার্বাল কোনো কমপ্লেন পাইনি, রিটেন কোনো কমপ্লেন পাইনি। এবং আমি মনে করি যে তিনি হয়তো কারোর কাছে এরকম কোনো হেল্প চাননি, এবং সে এখন পর্যন্ত অবশ্যই আমাদের কর্মরত যারা আছেন ওনাদের কাছে বলতে পারবেন যে আমি আপনার কাছে হেল্প চেয়েছিলাম, আপনি আমাকে হেল্প করেননি। রাজশাহীর গোদাগাড়ীতে নিহত 5 জঙ্গির মরদেহ কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। গোদাগাড়ী থানা পুলিশ দুপুরে লাশগুলো হস্তান্তর করে। পুলিশ জানায় নিহত জঙ্গিদের লাশ তাদের পরিবার নিতে অস্বীকৃতি জানালে সকালে রাজশাহী কোয়ান্টাম ফাউন্ডেশনকে লাশ গ্রহণের আবেদন করে পুলিশ। লাশ গ্রহণ করে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় বেওয়ারিশ হিসেবে লাশগুলো হেতেম খান কবরস্থানে দাফন করা হবে। আত্মঘাতী 5 জঙ্গির লাশের ময়নাতদন্ত শেষে গতকাল সন্ধ্যায় রাজশাহী মেডিকেল মর্গে রাখা হয়। গত বৃহস্পতিবার গোদাগাড়ীর বেনিপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এতে আত্মঘাতী হয় জঙ্গি সাজ্জাদ সহ 5 জন। এই লাশটা বেওয়ারিশ হিসাবে কোয়ান্টাম ফাউন্ডেশন দিতে যাচ্ছে, আর কোয়ান্টাম ফাউন্ডেশন তো বেওয়ারিশ লাশ দাফন করে থাকে। এই তখন থানা থেকে আমাদেরকে যখন লাশটা দিচ্ছে আমরা তখন দাফন কাফনের ব্যবস্থা করছি। এটা হেতমখা গোরস্থানে। রাজবাড়ীতে গুলিতে 2 জন নিহত হয়েছেন। র্যাবের দাবি নিহতরা চরমপন্থী দলের সদস্য এবং বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়। ভোরে গোয়ালন্দ উপজেলায় এই ঘটনা ঘটে। র্যাব জানায় দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি এলাকায় চরমপন্থী দলের গোপন বৈঠকের খবরে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে তারা। র্যাব পাল্টা গুলি ছুড়লে পিছু হটে চরমপন্থীরা। পরে ঘটনাস্থল থেকে 2 জনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতরা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার বাপ্পি ও তার সহযোগী লালন বলে জানিয়েছে র্যাব। এলাকা তল্লাশি করে আমরা 2টি ডেড বডি পাই এবং এদের কাছ থেকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি AK-22 রাইফেল, 2টি বিদেশি 1 শুটার গান, 60 রাউন্ড গুলি, একটি রামদা, একটি তলোয়ার উদ্ধার করতে সক্ষম হই। পটুয়াখালীর 10 মিনায় জমিতে জোরপূর্বক ঘর নির্মাণে বাধা দেয় সংখ্যালঘু পরিবারের এক বিধবাকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন করেছে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। খবর পেয়ে পুলিশ কানুনবালা নামের ওই নারীকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। পটুয়াখালী থেকে মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেওয়া 60% জমির ওপর দীর্ঘদিন ধরে বসবাস করছেন পটুয়াখালীর 10 মিনা উপজেলার আলিপুর ইউনিয়নের কাননবালা। স্থানীয় প্রভাবশালী কামাল হোসেন ও তার সহযোগীরা ওই বাড়িটি দখলের জন্য কাননবালাকে নানাভাবে হুমকি দিচ্ছিল। ভিটেমাটি ছাড়তে রাজি না হওয়ায় গত সোমবার সকালে কালাম তার সহযোগীদের নিয়ে ওই জমিতে ঘর নির্মাণ করতে যায়। এতে বাধা দিলে কাননবালাকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারপিট করে তারা। বাড়ি ছিল আমার শাশুড়ি একলা, এরা জোর পুকুরে ঘরটা উড়াইছে, আমার শাশুড়ি বাধা দিতে, এরা যে আগে বেড়ারা মারছে। কাপড় তৈরি না কোনো গায়ে আসতে না। এরপর আমি কইতে আছি অনেক সময় তো যে আমার লাগুন টাকাটাকি করে আমি ঘর দূর ব্যাংকগুলো ঘর উঠেছি মনে নাই নিয়ে আমার পাই অনেক বেজ্জতি কথা কইছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত কাননবালাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। এদিকে বৃহস্পতিবার সকালে আহত কাননবালার ছেলে অসীম দাস বাদী হয়ে 14 জনের নাম উল্লেখ করে 10 মিনা থানায় একটি মামলা দায়ের করেন। অসীম কুমার নামে এক লোকের কাছ থেকে অভিযোগ পাই, অভিযোগ থেকে আমরা সাধারণত মামলা রুজু করি এবং কাননবালাকে মারধরের যে অভিযোগ আমরা পেয়েছি সে যারা তাকে মারধর করেছে তার থেকে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং দ্রুত আমরা আসামি শনাক্ত করে আমরা গ্রেপ্তার করছি। আহত কাননবালা ও তার স্বজনরা জানান ব্রিটিশ শাসনামলে কাননবালার শ্বশুর সরকারের কাছ থেকে 60% জমি বন্দোবস্ত নেন। এর 19% জমি পরবর্তীতে তাদের নামে রেকর্ডভুক্ত করা হয়। সময় সংবাদ, পটুয়াখালী। আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সুপারিশ করবে আওয়ামী লীগ। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা বলেন। তিনি বলেন, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে নির্বাচনকালীন সরকার যেভাবে দায়িত্ব পালন করে সেভাবেই দায়িত্ব পালন করবে শেখ হাসিনা সরকার।
গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচনকালীন সরকার দায়িত্ব পালন করে, বাংলাদেশও শেখ হাসিনা সরকার সেভাবেই দায়িত্ব পালন করে। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। শেখ হাসিনা সরকার সংবিধান সম্মতভাবে রুটিন ওয়ার্ক করবে, নির্বাচন কমিশনকে সহায়তা দেবে। ইভিএমের মতো ভালো পদ্ধতি এরও বিরোধিতা বিএনপি করে যাচ্ছে। আমরা মনে করি ইভিএম পদ্ধতি অত্যন্ত ভালো। এই পদ্ধতিতে ইলেকশন হলে নির্ভুল রেজাল্ট পাওয়া যাবে। বিএনপির ভিশন 2030 জনগণকে বিভ্রান্ত করে নির্বাচনে ভোট চাওয়া ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। আর বিএনপিকে ভিশন ভ্রান্তিবিলাস বলে মন্তব্য করেছেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে 14 দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তারা। জনকে বিভ্রান্ত করার জন্য যে তথাকথিত ভিশনের কথা বলেছেন, এটা হচ্ছে জনগণকে নতুন করে বিভ্রান্ত করে ভোট চাওয়ার একটা ছলনা ছাড়া আর কিছু না। নির্বাচন তিনি করতে চান, ভালো কথা, আমরা সেটা স্বাগত জানাই, কিন্তু ওদেরকে ভুলে গিয়ে মানুষ নিশ্চয়ই তাকে সমর্থন করবে না। পরিপূর্ণ ভ্রান্তি বিলাস এবং জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্য নিয়ে এই ভিশন তিনি হাজির করেছেন। এই ভিশনে অন্য সবকিছু বাদ দিয়ে হলেও একটি বলতে কথা স্পষ্ট, সেটা হচ্ছে সংবিধানের পঞ্চদশ এবং ষোড়শ সংশোধনী বাতিল। যদি পঞ্চদশ এবং ষোড়শ সংশোধনী বাতিল হয়ে যায় তাহলে পরে বাংলাদেশ আবার পূর্ব অবস্থায় ফিরে যাবে। প্রধানমন্ত্রী একক ক্ষমতা সব সরকারের আমলেই দেশে কর্তৃত্ববাদের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় রূপকল্প নিয়ে ক্ষমতাসীনদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিএনপির ভিশন 2030 মোটেই অন্তঃসার শূন্য নয়, আওয়ামী লীগের নেতারাই অন্তঃসার শূন্য। আজকে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী একক ক্ষমতা কর্তৃত্ববাদের জন্ম দিয়েছে। এটা আমাদের অভিজ্ঞতা, আমাদের সময়ও। এটা শুধু এই সরকারের সময়, এই সরকার একটু বেশি করেছে, কিন্তু যে সংবিধান অনুযায়ী এটা একটা কর্তৃত্ববাদের একটা সুযোগ সৃষ্টি করে দেয় যিনি প্রধানমন্ত্রী হন না। আজকে সেখানে আমরা বিএনপি জয়লাভ করলে আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী তো বেগম খালেদা জিয়াই হবেন, কিন্তু তিনি নিজেই তো বলছেন যে না, এত ক্ষমতা থাকার দরকার নেই। দুপুরের সময়ে আরো থাকছে, মুসলিম বিরোধী উস্কানি দেয় মিয়ানমারের 2 বৌদ্ধ ভিক্ষু গ্রেফতার। ধর্মীয় সহিংসতা ছড়িয়ে দেওয়ার আশঙ্কায় আরো 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এই গরমে কিছুটা স্বস্তির আশায় রাস্তার পাশে বা ফাস্টফুডের দোকানে বানানো হয় শরবত বা লাচ্ছি, যা খান অনেকেই, যার বেশিরভাগই তৈরি করা হচ্ছে মাছ ও লাশ সংরক্ষণের বরফ আর দূষিত পানি দিয়ে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এতে পানকারীরা দীর্ঘমেয়াদে নানা রোগে আক্রান্ত হচ্ছেন। সরকারের পক্ষ থেকে সঠিক তদারকির মধ্য দিয়ে এসবের মান নিয়ন্ত্রণের দাবি করা হলেও ভিন্নমত বিশেষজ্ঞদের। নুরুল আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তাহিয়া রুবাইয়াত অপলা। গ্রীষ্মের তীব্র দাবদাহ, একটু স্বস্তির আশায় রাস্তার পাশের শরবত বা লাচ্ছির দোকানে এভাবেই হরহামেশায় ভিড় করছেন পথচারীরা। তবে তৃষ্ণা মেটানোর আশায় গ্রহণ করা এই পানীয়র সঙ্গে একই সময়ে ভোক্তাদের শরীরে ঢুকে যাচ্ছে নানা ধরনের দীর্ঘমেয়াদী অসুখ। আমরা তো সাধারণ জনগণ, যেখানে যা পাই তাই খেতে হয়। আমরা আসলে জানি না যে এখানে আমরা যে লাচ্ছিটা খাচ্ছি ওরা বরফটা কোথা থেকে দিচ্ছে। গরম থেকে স্বস্তি পেতে হলে কোথাও না কোথাও তো যেতেই হবে, কোথায় যাব, এই জন্যই আমরা এখানে বসতে হয়। রাজধানীর কয়েকটি বরফ তৈরির কারখানা আর শরবতের দোকান ঘুরে সময় সংবাদের অনুসন্ধানে উঠে আসে বাস্তব চিত্র। রাজধানীর অধিকাংশ শরবতের দোকানে যে বরফ ব্যবহার করা হচ্ছে তা মূলত মাছ ও মৃতদেহ সংরক্ষণের জন্য তৈরি করা। ওয়াসার দূষিত পানি দিয়ে বানানো এই বরফই প্রতিদিন ব্যবহার করা হচ্ছে বিভিন্ন শরবতের দোকানে। এই বরফগুলা মাছে বিক্রি হচ্ছে এবং খাবারের জন্য নেয়। নদীর সাইডের কারখানা তো ওই নদীর পানি এবং লবণ এগুলোর মাধ্যমে এটা ক্ষতিকর। তারপরে আমরা ওইখানে বলি ভালো বরফটা দেওয়ার জন্য, এরা বলে আইসক্রিমের বরফ দেয়, সেই কারণে এটা আমরা আনি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই খাবারগুলো খাওয়ার ফলে ডায়রিয়া, জন্ডিসের পাশাপাশি দীর্ঘমেয়াদী রোগ সৃষ্টি হচ্ছে মানব শরীরে। এগুলো খেলে পরে আমাদের হরহামেশাই পেটের পীড়া হতে পারে বা অনেকদিন খেলে অনেক ধরনের ক্রনিক একটা ইনফেকশন কিন্তু আমাদের বডিতে থেকে যায়। এটা এখনো ঠিক অত স্ট্রিক্টলি আমি বলবো যে আইনটা এভালুয়েশন বা মনিটরিংটা এটা হচ্ছে না। তবে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে দাবি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। আমাদের যে সীমিত জনবল নিয়ে আমরা নিয়মিতভাবে বাজার মনিটরিং করেছি। প্রচন্ড গরম আর দাবদাহ থেকে রক্ষা পেতে সাধারণ জনগণ বেছে নিচ্ছেন ফাস্টফুডের দোকানের লাচ্ছি কিংবা রাস্তার পাশের শরবতের দোকানগুলোকে। কিন্তু এগুলোর মূল উপাদান পানি আর বরফ অস্বাস্থ্যকর হওয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এক্ষেত্রে পর্যাপ্ত তদারকির পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাহিয়া রুবাইয়াত, অপলা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। চট্টগ্রামে আসন সংকট না থাকলেও ভালো এবং মানসম্মত কলেজে ভর্তি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে শিক্ষার্থীরা। বিশেষ করে শহরের ভালো কলেজে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হবে। এক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উৎকণ্ঠা সবচেয়ে বেশি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে এবার 7,500 জিপিএ 5 পেয়েছে, কিন্তু নগরীর 7টি সরকারি কলেজে এই বিভাগে আসন রয়েছে মাত্র 2,385টি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে, ক্যামেরায় ছিলেন শেখাওয়াত টিপু। 10 বছরের শিক্ষা জীবন শেষে চূড়ান্ত পরীক্ষায় ভালো ফল করলেও অনেকেই পছন্দনীয় কলেজে ভর্তি হতে পারবে না। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী চট্টগ্রাম জেলায় 248টি কলেজে আসন রয়েছে 1,31,000, আর পাশ করেছে 99,000 শিক্ষার্থী। আসন সংখ্যা বেশি থাকলেও ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের নজর থাকে বন্দরনগরীর সরকারি কলেজগুলোতে। কিন্তু নগরীর 7টি সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে আসন রয়েছে প্রায় 2,500, মানবিক বিভাগে 1,800 এবং ব্যবসা বিভাগে 3,195। সরকারি কলেজ যে আছে সেই সরকারি কলেজের সংখ্যা বাড়ছে না, আমরা আসনও বেশি বাড়াতে পারছি না। সেই কারণে শিক্ষার্থীদের প্রত্যাশা মাফিক সরকারি কলেজে হয়তো ভর্তি হতে পারছে না। অপশন ভালো কলেজ হিসাবে প্রথম চয়েস তাদের চট্টগ্রাম কলেজ থাকতে পারে, কিন্তু তার মধ্যে মেধার রেজাল্টের ভিত্তিতে যখন রেজাল্ট হবে আসন নির্ধারিত হবে, 550-র বেশি স্টুডেন্ট আমি পাচ্ছি না। ভালো কলেজে ভর্তিতে মানবিক ও ব্যবসা বিভাগের জিপিএ পাস প্রাপ্তদের তেমন সমস্যা না হলেও ভোগান্তিতে পড়বে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এই বিভাগে জিপিএ পাস পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা আসন সংখ্যার চেয়ে 3 গুণ বেশি। চট্টগ্রামে ভালো কলেজ তো 3টাই, ও 3টাতে তো মেইনলি সবাই তো চাচ্ছে সেটাতেই আসতে। ভয়ই কাজ করছে ভিতরে যে জানি না কোন কলেজে চান্স পাই। আমার ছেলে তো খুব ভালো পাস করছে ইনশাআল্লাহ বিজ্ঞান বিভাগে। আমি আশা করব একটা ভালো কলেজে আমার ছেলেকে ভর্তি করানো। অভিভাবকরা চট্টগ্রামে মানসম্মত কলেজের অভাবের কথা বলল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তা মানতে নারাজ। ভালো কলেজের পেছনে না ধরে শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করে কলেজ থেকে ভালো তালিকায় তুলে আনার পরামর্শ তার। সরকারি কলেজের বাইরেও বেসরকারি কলেজগুলি এমন আছে যারা যথেষ্ট যত্নশীল, সুতরাং আমাদেরকে ওই মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে যে আমি অমুক কলেজেই পড়তে হবে, অমুক কলেজে না পড়লে আমার জীবনটা বৃথা। অবকাঠামোগত সুযোগ সুবিধা এবং পর্যাপ্ত শিক্ষক প্রাপ্তি নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসন সংখ্যা বাড়ানোর আবেদন জানালে তা ইতিবাচকভাবেই বিবেচনা করা হবে বলে নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রংপুর সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকার কয়েক লাখ মানুষ। বিদ্যুৎ, পানি, রাস্তাঘাট সহ কোনো ধরনের সুযোগ সুবিধা নেই এলাকাগুলোতে। বর্ষাকালে কর্দমাক্ত পথে একরকম অবরুদ্ধ থাকেন তারা, আবার বিদ্যুতের অভাবে প্রচন্ড গরমে নাভিশ্বাস ওঠে। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। রংপুর সিটি কর্পোরেশন থেকে সাবেক তপোধন ইউনিয়নের মনাদর, কার্তিককোট, চাঁদকুঠি, পশ্চিমপাড়া, মধ্যপাড়া সহ আরও বেশ কয়েকটি গ্রামের দূরত্ব মাত্র 5 থেকে 6 কিলোমিটার। বর্তমানে এই গ্রামগুলো 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। মহানগর লাগোয়া এসব গ্রামে যাতায়াতের জন্য গড়ে ওঠেনি পাকা সড়ক, নেই বিদ্যুৎ সংযোগ। বর্ষাকালে চলাচল অযোগ্য থাকে রাস্তাগুলো, আর বিদ্যুতের অভাবে প্রচন্ড গরমে নাভিশ্বাস এলাকাবাসীর। টাকাও 5,000 করে নিয়েছে, প্রায় 5-6 মাস থেকে আমাদের ঘুরাচ্ছে। কাউন্সিলরকে বলতেছি, তাও বলতেছে যে হবে হবে হবে। আগে থেকে কারেন্ট নাই, আমরা কারেন্টের জন্য খুব দৌড়াদৌড়ি করছিলাম এবং অনেক কয় জায়গায় টাকা ঢুকিয়ে দিয়েছিলাম, তাও আমাদের কোনো কাজ হয় নাই। ভাঙা সুরে এখন আমরা রাস্তাঘাট চলতে পারি না, পানি মনে করো এমন পানি বর্ষাকাল আসতে পানির জন্য আমরা বেড়াতে পারি না।
এলাকাবাসী বলছেন বর্ধিত এই এলাকাগুলো আগে ইউনিয়ন পরিষদের অধীনে থাকায় তখন টিআর কাবিখা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হতো, কিন্তু এখন সেসবও না হওয়ায় নানাভাবে বঞ্চিত তারা। তা আমরা কেমন সিটি কর্পোরেশন আজ 5 বছর ইলেকশন হলেও 5 বছর থেকে আমরা কোনো এই জায়গায় মনে চলতেই পারি না, এর মধ্যে উন্নয়ন নাই, কিছু নাই। এই এলাকার মানুষের এটা অনেক দিনের চাওয়া আসলে যে এই রাস্তাটা একটা ভালো রাস্তা হবে, কিন্তু আসলে সাইনবোর্ডেই আছে, এখন পর্যন্ত উদ্বোধন হচ্ছে না। নগরপিতা নিজেও উন্নয়ন বৈষম্যের কথা স্বীকার করে শোনালেন আশার কথা। ওই এলাকাটার রাস্তাগুলো এখনো করতে পারিনি এবং রাস্তাগুলো কিন্তু সব টেন্ডার হয়ে আছে, যেগুলো হয়নি এগুলো আশা করতেছি আমরা এই আমাদের পিরিয়ডেই মোটামুটি যারা টেন্ডার পেয়েছে তারা কাজ শুরু করবে। মাত্র 7,000 লোক সংখ্যা নিয়ে 1869 সালে যাত্রা শুরু করে রংপুর মিউনিসিপ্যালিটি। কালের বিবর্তনে 203 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে সিটি কর্পোরেশন রূপ নিলেও বাড়েনি বিন্দুমাত্র নাগরিক সুযোগ সুবিধা। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। সড়কের নিরাপত্তা বাড়াতে নানামুখী পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমান। সকালে রাজধানীতে গ্লোবাল রুট সেফটি উইকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। সড়ক নিরাপত্তা প্রচার অভিযানের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মিখাইল এইচ উইন্থার। যানবাহনের গতি কমিয়ে সড়কের নিরাপত্তা বাড়াতে এবারের প্রচার অভিযানের স্লোগান রাখা হয়, জীবন বাঁচাও, গতি কমাও। পরে সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে ব্যানার, ফ্ল্যাগ, প্ল্যাকার্ড সহ সড়ক নিরাপত্তার বিভিন্ন স্লোগান তুলে ধরা হয়। দেশে অর্থ পাঠাতে প্রবাসীদের আর কোনো সার্ভিস চার্জ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আব্দুল মাল আব্দুল মুহিত। সেই সঙ্গে আসছে বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হবে না বলেও জানান অর্থমন্ত্রী। দুপুরে সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামে সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি কথা জানান। আমরা একটা ল্যান্ড প্রাইস ফিক্স করে দিই, কিন্তু অ্যাকচুয়াল প্রাইস অনেক বেশি হয়। এই টাকা কি করবে? এটা এই দেশে ব্যবহার করতে পারে না কালো টাকা। আমরা এখন চিন্তা করছি কোনো ল্যান্ড প্রাইস রাখবো না। there should be no land price, market determines it। প্রবাসী আয় যাতে বাড়ানো যায় তার জন্য আপনারা শুনেছেন গতকাল প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন, যেমন এখন আমরা চার্জ করি যখন তারা টাকা পাঠায়। প্রধানমন্ত্রী বলেছেন চার্জ করবেন। আই থিঙ্ক উইল ডু ইট। রপ্তানিযোগ্য আম উৎপাদনে সহায়ক হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ফ্রুট ব্যাগিং পদ্ধতির ব্যবহার। এই পদ্ধতি ব্যবহারে চাহিদা অনুযায়ী গুণগত মানসম্পন্ন আম উৎপাদন হওয়ায় বাড়ছে রপ্তানির পরিমাণও। সংশ্লিষ্টরা বলছেন, ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহারের ফলে কীটনাশকের প্রয়োজন না হওয়ায় কৃষক আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল মাহবুবের রিপোর্ট। দেশের শীর্ষ আম উৎপাদনকারী জেলা চাঁপাইনবাবগঞ্জ। প্রতি বছর 2.5 লাখ মেট্রিক টনের বেশি আম এখানে উৎপাদন হলেও রপ্তানিতে অবস্থান ছিল শূন্যের কোঠায়। এই প্রেক্ষাপটে 2015 সালে চীন থেকে আমদানি করা একটি বিশেষ জাতের ব্যাগ দিয়ে পরীক্ষামূলকভাবে শুরু করা হয় ফ্রুট ব্যাগিং পদ্ধতির ব্যবহার। কাঙ্ক্ষিত ফল পাওয়ায় গত বছর এটি বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু করে জেলার আম বাগান মালিকরা। এতে বেড়ে যায় বিদেশে আম রপ্তানি। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আমের বেশ চাহিদা ও ভালো দাম পাওয়ায় চলতি বছর কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এই ব্যাগের ব্যবহার। আমের মান অনেক ভালো থাকে, আম সংরক্ষণের ক্ষেত্রেও এটা অনেক কার্যকরী। বাজার মূল্য এর অধিক পাওয়া যায় এবং গত বছর আমাদের আম রপ্তানিযোগ্য হিসেবে কাউন্ট করা হয়েছে। 35-40 দিন থাকলেই এবারে সুন্দর কালার হচ্ছে। এই কালার আমটা বেশি চাহিদা হচ্ছে, দামটাও বেশি পাওয়া যাচ্ছে। প্যাকেটের আম যেগুলো নয় সে আমগুলা কিন্তু পাড়ার পরে 2 থেকে 3 দিনের মধ্যে পচে যায়, আর এই ব্যাগিং এর মাধ্যমে আমটা প্রায় 15 দিন পর্যন্ত বাইরে রাখা যায়। ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহারের ফলে ভালো দাম পাওয়ার পাশাপাশি কীটনাশক খরচ অনেক কমে যাওয়ায় এর ব্যাপক চাহিদা বেড়ে গেছে বলে জানালেন ব্যাগ সরবরাহকারী। এই ব্যাগিং প্রযুক্তিটা মূলত ব্যাপকভাবে শুরু হয় গত বছর থেকে। এই বছর এটা আরো অনেক বেশি, আমাদের ব্যাগিং এর পরিমাণটা কৃষকের কাছে এর চাহিদাটাও বাড়ছে। মূলত দামের কারণেই এবং বাজারে এই আমের চাহিদার কারণেই কৃষক এটা দিকে বেশি ঝুঁকছে। জেলায় গত বছর 30 লাখ ব্যাগ ব্যবহার হলেও এবছর 1 থেকে 1.5 কোটি ব্যাগ ব্যবহার হবে বলে জানান কৃষি গবেষক। ফ্রুট ব্যাগ আসার পরে এটা 2015 সাল থেকে মোটামুটি আমরা দেশের বাইরে আম রপ্তানি করতে সক্ষম হয়েছি এবং এটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ হলো যে আমরা যখন ব্যাগটা ব্যবহার করি পরায়, সেই সময় কিন্তু কীটনাশক বা ছত্রাকনাশক আজ স্প্রে করতে হয় না এবং বোরার যেটা হচ্ছে রেড ব্যান্ডেড ক্যাটারপিলার নিচে ফুটা করে দেয় আমের, সেটার হাত থেকে রক্ষা পায়।
2015 সালে জেলা থেকে আম রপ্তানি হয় মাত্র 3.5 মেট্রিক টন, যা 2016 সালে দাঁড়ায় 150 টনে। সংশ্লিষ্টরা বলছেন এবছর প্রায় 90,000 মেট্রিক টন রপ্তানিযোগ্য আম উৎপাদন হবে। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। দেখছেন দুপুরের সময়। এখন নতুন বাংলা লিংক সংযোগে বছর জুড়ে সোশ্যাল মিডিয়া একদম ফ্রি। বাংলা লিংক অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনের 3 বছর পূর্তিতে অনলাইন সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতা শীর্ষক সেমিনার হয়েছে পত্রিকাটির রাজধানী পান্থপথ কার্যালয়ে। পত্রিকাটির বার্তা প্রধান হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, সাপ্তাহিক সম্পাদক গোলাম মর্তুজা, প্রথম আলোর বিদেশ সংস্করক সম্পাদক সেলিম খান সহ উপস্থিত ছিলেন অনলাইন মাধ্যমের ব্যক্তিত্বরা। বক্তারা বলেন, কোনো তথ্য পেলেই সবার আগে প্রচারের প্রবণতা না রেখে নির্ভুল তথ্য যাতে প্রচার করা হয় সেদিকে নজর রাখতে হবে। এছাড়া সামাজিক দায়বদ্ধতা থেকে সংবাদ পরিবেশনের আহ্বান জানান অতিথিরা। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন সহ বিশ্বের 99টি দেশে একযোগে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। হ্যাকাররা 1 লাখেরও বেশি কম্পিউটারে হানা দেয়ায় তথ্য চুরি যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে প্রযুক্তি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো। শুক্রবার প্রাথমিকভাবে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা দপ্তরের ওয়েবসাইট হ্যাকিংয়ের খবর পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই স্পেন, সুইডেন, ইতালি থেকে সাইবার হামলার খবর আসে প্রযুক্তি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোতে। পরে রাশিয়া, ইউক্রেন ও তাইওয়ান সবচেয়ে বেশি এই হামলার শিকার হয় বলে জানা গেছে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভিয়েতনাম ও চীনের মতো উন্নত প্রযুক্তির দেশগুলোর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কম্পিউটার বা ওয়েবসাইটে একযোগে হামলা চালায় হ্যাকাররা। প্রায় 100টি দেশে কম্পিউটারে হামলার ধরন প্রায় একই রকম হলেও নির্দিষ্ট কোনো লক্ষ্যে এই হামলা করা হয়নি বলে জানান সাইবার বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা দপ্তরের ওয়েবসাইট হ্যাকিং এর কবলে পড়ায় দেশটির সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। তবে এর জন্য চিকিৎসা ব্যবস্থায় বিঘ্ন ঘটবে না বলে নাগরিকদের আশ্বস্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। আমরা আন্তর্জাতিক সাইবার হামলার শিকার হয়েছি। যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা হাসপাতালগুলোর নেটওয়ার্ক ব্যবস্থা চালু করতে কাজ করে যাচ্ছেন। রোগীদের ভর্তি ও চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য হারিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। স্পেনের টেলিকম ও জ্বালানি দপ্তর এবং মার্কিন কুরিয়ার কোম্পানি ফেডেক্সও এই হামলার শিকার হয়েছে। জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোতে ভবিষ্যতে এমন বিপর্যয় এড়াতে আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। জনসেবামূলক প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের তথ্য আছে এমন প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার শিকার হলে অপূরণীয় ক্ষতির মুখে পড়তে হবে। তাই সেখানে ব্যবহৃত কম্পিউটারের হালনাগাদ অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার ব্যবহারের পাশাপাশি নেটওয়ার্ক ব্যবস্থায় ক্ষতিকর প্রোগ্রাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। স্পর্শকাতর তথ্য ইন্টারনেট সংযোগ থাকা কম্পিউটারের হার্ড ড্রাইভে রাখা উচিত নয়। তাদের ধারণা, র্যানসমওয়্যার নামে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার ডেভেলপ করা একটি টুল ব্যবহার করেই এই সাইবার হামলা চালানো হয়েছে। শুক্রবার আক্রান্ত হওয়া কম্পিউটারগুলোতে ক্ষতিকর এই প্রোগ্রামটির মাধ্যমে হার্ড ড্রাইভে পাসওয়ার্ড দিয়ে ও ওয়েবসাইট অচল রেখে সেখানে প্রবেশের জন্য $300 করে অর্থ দাবি করছে হ্যাকাররা। তাদের অ্যাকাউন্টে এরই মধ্যে বেশ কিছু অর্থ জমা পড়েছে বলে জানায় বিবিসি। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। মুসলিম বিরোধী উস্কানির অভিযোগে মিয়ানমারের উগ্র জাতীয়তাবাদী 2 বৌদ্ধ ভিক্ষুকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মীয় সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় আরও 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। স্থানীয় রোহিঙ্গা মুসলিমদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার তাদের গ্রেফতার করা হয়। বিবিসির খবরে বলা হয়, ইয়াঙ্গুনের মিনগালার টং নিউন্ট শহরের বেশ কয়েকজন বৌদ্ধ রোহিঙ্গাদের খুঁজতে শুরু করে। পরে সংঘর্ষ শুরু হলে একজন আহত হন। হামলায় জড়িত 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। এই সহিংসতা এমন সময় ঘটল যখন বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের কঠোরপন্থী বৌদ্ধরা ক্রমেই দেশটির মুসলিম সংখ্যালঘুদের প্রতি কঠোর হয়ে উঠছে। বর্তমানে মিয়ানমারে 10 লাখ মুসলমান আছে যারা নিজেদের রোহিঙ্গা হিসেবে পরিচয় দেয়। ফেডারেশন কাপের 29তম আসর দিয়ে শুরু হচ্ছে ফুটবল ক্যালেন্ডারের এবারের মৌসুম। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর প্রতিপক্ষ নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচে জয় দিয়ে আসর শুরু করার ব্যাপারে আত্মবিশ্বাসী দুদলই। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বিকেল 5টায়। আরেক ম্যাচে সন্ধ্যা 7:15টায়
ব্রাদার্স ইউনিয়ন লড়বে বিজেএমসির বিপক্ষে। বাফুফের সঙ্গে ক্লাবগুলির দ্বন্দ্ব হয়েছে মিটমাট, কেটে গেছে সব শঙ্কার মেঘ, আবারও ঢাকার মাঠে ফিরছে ফুটবল। ফেডারেশন কাপের 29তম আসর দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলে 2017 মৌসুম। ইউরোপের ফুটবলে বুঁদ হয়ে থাকা এদেশের সমর্থকরা চাইলেই ঢু মারতেই পারেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে, শ্রেষ্ঠত্বের লড়াইয়ে যেখানে লড়বে দেশের শীর্ষ 12 ক্লাব। ফেডারেশন কাপের প্রথম ম্যাচেই উত্তাপ ছড়াচ্ছে ধানমন্ডির জায়ান্ট ঢাকা আবাহনী আর মাত্র 9 মাস বয়সী ক্লাব সাইব স্পোর্টিং এর দ্বৈরথ। ধারে কিংবা ভারে সব দিক থেকে যোজন যোজন এগিয়ে আকাশী নীল জার্সিধারীরা। টুর্নামেন্টের সর্বোচ্চ 16 বারের ফাইনালিস্ট ক্লাবটি চ্যাম্পিয়নের তকমা গায়ে জড়িয়েছে দ্বিতীয় সর্বোচ্চ 9 বার। দলে আছেন ইয়ামিন, নাসির, রায়হান, সাদের মতো তারকা ফুটবলাররা। বিদেশি কোটায় অভিজ্ঞ ল্যান্ডিং, এমেকা কিংবা সামাদ। বলাই বাহুল্য গতবারের ডাবল জয়ী ক্লাবটিকে সমীহ করতে বাধ্য সবাই। এবারের মৌসুমে কমপক্ষে 4 থেকে 5টি ক্লাবের শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে। সাইফ খুবই শক্তিশালী দল, তবে ছেলেদের প্রতি আমার আস্থা রয়েছে। আশা করছি জয় দিয়ে আসর শুরু করতে পারবো আমরা। একটা ম্যাচ জেতার পর সবার আত্মবিশ্বাস অনেক হাই লেভেলে চলে যাচ্ছে, আমাদের এখন বর্তমানে আত্মবিশ্বাসটা অনেক উপরের দিকে। অবশ্য সাইব স্পোর্টিংও যে ছেড়ে কথা বলবে না তা বোঝা গেছে দলবদলের শুরুতেই। টাকার ঝনঝনানিতে ক্লাবটি দলে ভিড়িয়েছে জামাল, তপু, হেমন্ত, জুয়েল, শাকিলের মতো তরুণ ফুটবলারদের। আর কোচ হিসেবে অল ব্ল্যাকদের ডাগ আউটে থাকছেন ঘানার জাতীয় দলের সাবেক স্ট্রাইকার কিম গ্রান্ট। গত 3 সপ্তাহ ছেলেরা খুবই পরিশ্রম করেছে। আমরা প্রতিপক্ষ নিয়ে ভীত নই। শুধু প্রথম ম্যাচেই জয় নয়, শিরোপায় চোখ থাকবে আমাদের। মিনিমাম ওরা বেশি বল পাইবো, মানে পজিশন ওরা মানে মেবি 70-30 হবে। সো আমরা কাউন্টার অ্যাটাক করব। এই গ্রুপে আবাহনী সাইফের অপর প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা। আর 23 দিন ব্যাপী চলা টুর্নামেন্টের ফাইনাল আগামী 4 জুন। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আসাফা পাওয়েল বিশ্বের বিখ্যাত স্প্রিন্টারদের মধ্যে উসাইন বোল্টের পর এই অ্যাথলিটের নামই চলে আসবে সবার আগে। ট্র্যাক ফিল্ডের এই গতিমানব কথা বলেছেন সময় সংবাদের সাথে, জানিয়েছেন তার বাংলাদেশের আসার ইচ্ছের কথা। টাইগার ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিবকে তার খুবই ভালো লাগে। সেই সঙ্গে জানালেন স্প্রিন্টার না হয়ে হয়তো ক্রিকেটারই হতেন। কাতার থেকে ফিরে এসে বিস্তারিত জানাচ্ছেন সজল মিত্র রিচার্ড। 100 মিটারের গতি ট্র্যাকে তুলেছেন ঝড়, কিন্তু পৃথিবীতে তার আবির্ভাবটা হয়তো ভুল সময়ে। আর সে কারণেই উসাইন বোল্টের ছায়ায় ঢাকা পড়েছেন এই গতি তারকা আসাফা পাওয়েল, যাকে কিনা নিজের প্রতিভার দ্যুতি ছড়াতে গিয়ে সবসময়ই চাপা পড়তে হয় বোল্টের তারকা খ্যাতির নিচে। ডায়মন্ড লিগে খেলতে এবার এসেছিলেন দোহায়। স্মৃতিটা সুখকর করতে পারেননি, কিন্তু সেটা নিয়ে না ভেবে আপাতত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিগের দিকেই চোখ সর্বশেষ রিও অলিম্পিকে 4x100 মিটার রিলেতে স্বর্ণজয়ী এই অ্যাথলিটের। যেটি ঘটে গেছে তা নিয়ে আমি ভাবি না। আমার লক্ষ্য বরাবরই সামনের দিকে, আর সেটির জন্যই আমি নিজেকে সবসময় তৈরি করতে চাই। 100 মিটারে তার সেরা টাইমিং 9.72 সেকেন্ড। অ্যাথলেটিক্সের বাইরে ক্রিকেট তার খুবই পছন্দের খেলা। টাইগার ক্রিকেট দলকে ভালোবাসেন। সাকিব তার প্রিয় খেলোয়াড়। স্প্রিন্টার না হলে হয়তো ক্রিকেটারই হতেন এই জ্যামাইকান। স্প্রিন্টের বাইরে ক্রিকেটকেই আমার বেশি ভালো লাগে। স্প্রিন্টার না হলে হয়তো ক্রিকেটারই হতাম। আর বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিবকে আমার খুবই পছন্দ। বাংলাদেশকে ভালোবাসেন, সুযোগ পেলেই আসতে চান এই চিরসবুজের দেশে। মনের গহীন কোণ থেকে বের হয়ে এলো এদেশ ও এদেশের মানুষের জন্য ভালোবাসাও। বাংলাদেশ সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না, তবে প্রযুক্তির কল্যাণে সে দেশের সম্পর্কে অনেক কিছুই শুনেছি। আমি সুযোগ পেলেই বাংলাদেশে আসতে চাই। উসাইন বোল্টের পর সারা বিশ্বের বুকে গতিমানব হিসেবে যদি তাকে গণ্য করা হয়, তাহলে কি খুব একটা ভুল করা হবে? কখনোই না। জামাইকান এই গতিমানব বাংলাদেশকেও ভালোবাসেন। অ্যাথলেট না হলে হতে পারতেন ক্রিকেটার। সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন তিনি। কাতারের দোহা থেকে সজল মিত্র রিচার্ড, সময় সংবাদ। দুপুরের সময়ে এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রোজায় ডাল ছোলার দাম বাড়বে না, সরকারের এমন ঘোষণার সঙ্গে মিল নেই বাস্তবের। আমদানিকারক ও পাইকাররা দুষছেন একে অপরকে। আমদানি ও সরবরাহ মনিটরিং এর পরামর্শ। চট্টগ্রামের নাজিরহাটে ট্রাক মাইক্রোবাসের সংঘর্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফজলুর রহমান নিহত, আহত 6।
পরিস্থিতি বিবেচনা না করেই একের পর এক রুট পারমিট দেয়ায় রাজধানীর পরিবহন খাতে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে যানজট, শৃঙ্খলায় আনার উদ্যোগ বিআরটিএর। বনানীতে ছাত্রী ধর্ষণের ঘটনা তদন্তে রেইনট্রি হোটেলে মানবাধিকার কমিশন, সংরক্ষণ করা হয়নি ঘটনার দিনের সিসিটিভির ফুটেজ। এবং বিশ্বের ৯৯টি দেশে একযোগে বড় ধরনের সাইবার হামলা, ১ লাখেরও বেশি কম্পিউটারে হানা, বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য চুরি যাওয়ার আশঙ্কা। এই ছিল দুপুরের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ে।